বিয়ের বেশ অনেক বছর পর দুই প্রাক্তনের আবারও দেখা হয়। তারা দুজনেই এখন নিজেদের পরিবার সন্তান নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছিল। তবে এত বছর পর তাদের দেখা হওয়াতেই ঘটে বিপত্তি। তারা নতুন করে আবারও একে অপরের প্রেমে পড়ে যায়। তবে তাদের এই সম্পর্কের পরিণতি কি হবে? তারা কি তাদের এই নতুন করে জেগে ওঠা প্রেমের জন্য নিজেদের সাজানো গোছানো সংসারটাকেই শেষ করে দিবে? আর তখনই বা কি হবে যখন তাদের পরিবার তাদের এই প্রেমের সম্পর্কে জানবে? এই সবই আমরা জানতে পারবো আজকের গল্পে, যেখানে এরকমই মোট 4টি গল্প রয়েছে, যেই গল্পগুলো গতানুগতিক গল্পের থেকে একটু আলাদা। চলুন তাহলে আর দেরি না করে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক, যেই মুভির নাম প্রথম গল্পের শুরুতেই ফেলিক্স নামের একটি খ্রিস্টান ছেলেকে দেখানো হয়। সে তার বাবার সাথে বসে টিভি দেখছিল। তখনই টিভিতে কিসিং সিন আসলে তার বাবা চ্যানেল চেঞ্জ করে দেয়। ফেলিক্স তখন তার বাবাকে বলে যে সে তো টিভি দেখছিল, তাহলে সে কেন চেঞ্জ করলো? তখন তার বাবা লজ্জা পেয়ে তাকে বলে যে তার না হোমওয়ার্ক করা বাকি, তাহলে সে এখনো এখানে কেন বসে আছে? সে যে তার হোমওয়ার্ক করুক। ফেলিক্স তখন রাগ করে ঘরে যেয়ে পড়তে বসে। এরপর রাতের বেলা তারা ঈশ্বরের পুজো করে ঘুমিয়ে যায়। পরদিন সকালে দেখা যায় ফেলিক্সের বাবা মা নিজেরাই ডিসকাস করছিল যে ফেলিক্স আসলে অনেক একাকী হয়ে গেছে। তার একটা ভাই বা বোন থাকলে বেশ ভালো হতো, অর্থাৎ তারা আবারও বাচ্চা নেওয়ার কথা ভাবছিল। কিন্তু ফেলিক্স তখন সেখানে স্কুলে যাওয়ার জন্য বিদায় জানাতে আসে, তাই তারা তাদের টপিকটাই চেঞ্জ করে ফেলে। এরপরই ফেলিক্স চলে আসে তার স্কুলে। সেখানে তামিল টিচার তাদের সবাইকে মহাভারত নিয়ে শেখায়। সে সেখানে বলে যে কুন্তী দেবী একটি আশীর্বাদ পেয়েছিল, আর তার কাছে তখন সূর্য দেবতা নেমে আসলে কুন্তী দেবী গর্ভবতী হয়। তো তার এই কথা শুনে সেই ক্লাসে থাকা একটি মুসলিম মেয়ে, যার নাম হলো সামিরা, সে তার বান্ধবীর কাছে জানতে চায় যে আসলেই কি ছেলেদের দিকে তাকালেই মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায়। তার বান্ধবী বলে যে এটা তো সেও জানে না, কিন্তু তার মা তাকে বলেছে যে শিক্ষক কখনো মিথ্যা বলে না। তো বোঝাই যায় এই ব্যাপারটা নিয়ে দুজন বেশ টেনশনে পড়ে যায়। এরপরই আমাদেরকে একটি সুন্দরী কুমারী টিচারকে দেখানো হয়। তার নাম তারাঙ্গিনী। সে হলো এই স্কুলের সায়েন্সের টিচার। তো সে যখন তার ক্লাসে যাচ্ছিল তখনই তামিল টিচার তাকে কমপ্লিমেন্ট দিতে থাকে। এমন মনে হচ্ছিল যে সে তার সাথে ফ্লার্ট করছে। এরপরই দেখা যায় সে ফেলিক্সদের ক্লাসে যায় এবং তাদেরকে বায়োলজি শিখিয়ে টিচার রুমে একটি টিচারের সাথে বসে। তারা লাঞ্চ করছিল। তখন সে তাকে তামিল টিচারের তার সাথে ফ্লার্ট করার ব্যাপারটা জানায়। এটা শুনে ওই টিচার তাকে বলে যে সে অনেক প্রিটি, তো এর জন্যই হয়তো সে অমন করে, আর ছেলেদের তো এটাই স্বভাব। তো তারাঙ্গিনী এই টপিক বাদ দিয়ে তার সাথে এবার নর্মাল কথাবার্তা বলতে থাকে। এরপর সামিরাকে দেখানো হয়। সে তার বড় বোনের স্কুটিতে করে বাসায় ফিরে যাচ্ছিল। তখনই সে তার বোনের কাছে জানতে চায় যে আচ্ছা, আসলেই কি কোনো ছেলের দিকে তাকালেই মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায়? তখন তার বোন বলে আরে না, এটা আবার কে বললো? এগুলো মিথ্যা কথা, এমন আবার হয় নাকি কখনো? তখন সামিরা তার কাছে জানতে চায় তাহলে মেয়েরা কিভাবে প্রেগনেন্ট হয়? এইটা শুনে তো তার বোন অপ্রস্তুত হয়ে যায়, আর সে তখনই তাকে মিথ্যা বলে যে কি স্যার হাক করলেই মেয়েরা প্রেগনেন্ট হয়। আসলে একটু উঠতি বয়সে ছেলে মেয়েদের মনে এ ধরনের অনেক প্রশ্ন আসে, ঠিক যেমনটা সামিরার মনে আসছে। তো এরপরই আমাদের তারাঙ্গিনীকে দেখানো হয়। সে তার বাসায় চলে যায়, আর সেখানেই আজ তাদের গোলু পূজা চলছিল। তখনই তার মা তাকে বলে যে তার আজও এত দেরি হলো কেন? তখন তারাঙ্গিনী বলতে থাকে যে সে তো তাকে সুন্দর দেখে একজনের সাথে বিয়ে দেয়নি, যে তাকে যে পিক করে টাইম মতো নিয়ে আসবে। এটা বলেই তারা হাসতে থাকে। তো পরদিন সকালেই ক্লাসে তামিল টিচার পড়াতে আসে। তখন সে সবাইকে লাস্ট অর্থাৎ একজন মানুষের ফিজিক্যাল নিড নিয়ে বোঝাতে থাকে, কিন্তু তখন সে আবারও শব্দটি মুছে দেয় আর অন্য কিছু শিখাতে থাকে, কারণ সে হয়তো ভাবে এখনই বাচ্চাদের এসব শেখানো উচিত হবে না। তো টিচারকে ওই লেখাটা মুছে ফেলতে দেখে ফেলিক্সের মনে কৌতূহল জাগে, আর সে তার বন্ধুর কাছে জানতে চায় যে এই লাস্ট মানে কি রে, আর টিচার এটা লিখে আবার মুছে দিল কেন? তখনই তার বন্ধু বলে যে এটা তো সেও জানে না, কি জানি কি ব্যাপার হবে। তো সে বলে ফেলিক্স যেন টিচারের কাছে এটা জানতে চায়, সেই ভালো বলতে পারবে। ফেলিক্স তখন বলে যে তার তো ভয় লাগছে, টিচার যদি রাগ করে। তখন তার বন্ধু আরভিন তাকে সামিরার কাছে এটার মানে জানতে বলে,
আর বলে যে মেয়েরা এসব বিষয়ে খুব ভালো করে জানে। তো তার এই কথা দিয়ে বোঝা যায় যে সে নিজেও এটা জানতো, কিন্তু ফেলিক্সকে সে মিথ্যা বলে। তো ফেলিক্সও তো বোকার মতো সামিরাকে ডাক দেয় এবং তার কাছে জানতে চায় এটার মানে কি। তো সামিরা তখন শুনতে না পারলে ফেলিক্স আবারও জানতে চায়, আর তখনই দেখা যায় টিচার তার কথা শুনে ফেলে। আর এটা শুনেই তো সে তার কাছে বেত নিয়ে চলে আসে, আর সে কেন কথা বলছিল তা জানতে চায়। তখন ফেলিক্স প্রথমে মিথ্যা বলে যে সামিরা তার কাছে কিছু জানতে চাচ্ছিল, কিন্তু সামিরা তো চুপ থাকার মেয়ে না, সে বলতে থাকে যে এটা মিথ্যা কথা টিচার। তখনই ফেলিক্স বলে আসলে আরভিন তাকে সামিরার কাছেই শুনতে বলেছিল। সেই সময় আরভিন উঠে বলে যে সে এমন কিছুই বলেনি, ফেলিক্সই তো লাস্ট কি সেটা জানতে চাচ্ছিল। টিচার তখন ফেলিক্সের হাতে বেত দিয়ে মেরে তাদের দুজনকে ক্লাসের বাইরে পাঠিয়ে দেয়। ফেলিক্সের তো তখন সামিরার উপর খুব রাগ হয়, আর সে আরভিনকে বলে যে সে সামিরাকে আঘাতের বদলে আঘাত দিতে চায়, সে তার জন্যই তো টিচারের কাছে মার খেলো। আরভিন তখন তার কথায় পাত্তা না দিয়ে একটা বই পড়তে থাকে। তখনই ফেলিক্স তার হাত থেকে বইটি নিয়ে নেয়, যার মধ্যে একটা অ্যাডাল্ট বুক ছিল, যেটি আরভিন এতক্ষণ ধরে পড়ছিল। বুঝুন বাচ্চাদের অবস্থা। তো আরভিন তখন তার হাত থেকে তাড়াতাড়ি বইটি নিয়ে নেয় আর বলে যে সে তাকে সামিরার থেকে বদলা নেওয়ার প্ল্যান জানাবে। এরপরই সে তাকে সামিরাকে কিস করতে বলে, তাহলেই সামিরা দৌড়ে তার থেকে পালাবে। ফেলিক্স তখন বলে যে সে এটা করবে না, সামিরা যদি তাকে চড় মারে তখন কি হবে। সেই সময় আরভিন তাকে বোঝাতে থাকে। এরপরই দেখানো হয় সামিরা ফেলিক্সকে হাই দেয় এবং তার সাথে কথা বলতে আসে। তখনই সামিরা কাছে আসলে আরভিন ফেলিক্সকে ধাক্কা দিয়ে দেয়, আর ভুল করেই ফেলিক্স সামিরাকে কিস করে ফেলে। সামিরা তো তখন অনেক বেশি অবাক হয়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে তারাঙ্গিনীকে দেখানো হয়। প্রিন্সিপাল তাকে ডেকে বলে যে তাকে ছেলে মেয়েদের শারীরিক সম্পর্কের পাঠ পড়াতে হবে। এটা শুনে তো তারাঙ্গিনী অনেক বেশি ঘাবড়ে যায় আর বলে যে 8 বাচ্চাদেরকে সে কিভাবে এগুলো শিখাবে, তারা তো এখনো অনেক ছোট, এটা কি উচিত হবে। প্রিন্সিপাল তখন বলে যে 5 থেকে এইসব বিষয়ে ছেলে মেয়েদের জানা উচিত, তাহলে তারা ভুল কিছু করবে না। তাছাড়া যেই জিনিসটাকে লুকিয়ে রাখা হয় বাচ্চাদের মনে সেই জিনিসটা নিয়েই আগ্রহ বেশি জন্মায়, তাই তারা যেন অন্য কোথাও থেকে ভুল ইনফরমেশন না পায়। তাই তাদেরকে এখনই বাচ্চাদের এই ব্যাপারে জানাতে হবে, এটা তাদের দায়িত্ব। তারাঙ্গিনীও তখন প্রিন্সিপালের কথা মেনে নেয় এবং ক্লাসে পড়াতে চলে আসে। তখনই ক্লাসে দেখানো হয় সামিরা তো অনেক বেশি কান্না করছে, আর ফেলিক্সও তখন অনেক গিলটি ফিল করতে থাকে। এরপরই তারাঙ্গিনীকে দেখানো হয়, কিন্তু সে আর সেই দিন তাদেরকে শারীরিক সম্পর্ক বিষয়ে পড়াতে পারে না। এরপরই সামিরা আবারও ছুটির পর তার বোনের কাছে জানতে চায় যে সত্যিই কি কিস করলে বাচ্চা হয়। তখন তার বোন বলে যে হ্যাঁ হয়, কিন্তু সে এই বিষয়ে আবারও কেন জানতে চাচ্ছে। সামিরা বলে যে না, এমনি। এরপর তো সে বাসায় এসে বাথরুমের মধ্যে যে অনেক কান্না করতে থাকে, তার এমন মনে হতে থাকে যে সে হয়তো প্রেগনেন্ট হয়ে গেছে। তাই সে এবার এই কথাটা তার বোনকে জানানোর কথা ভাবে, কিন্তু অনেক চাইলেও সে বলতে পারে না। পরদিন স্কুলে দেখা যায় তারাঙ্গিনীকে। সে আবারও তার কলিগের সাথে কথা বলে, আর সে তাকে বলে যে এইভাবে বাচ্চাদেরকে ইন্টিমেসি নিয়ে জানানো কি উচিত। তখন তার কো টিচার বলে যে বাচ্চাদের এটা অবশ্যই জানানো উচিত, আর তার কাছে প্রিন্সিপালের পয়েন্টগুলো অনেক ভ্যালিড লেগেছে। আর ইন্টিমেসি কোনো নিষিদ্ধ জিনিস না, এটা না হলে তারা তো দুনিয়াতেই আসতো না। তার এই কথা শুনে তারাঙ্গিনী এবার একটু সাহস পায়, কিন্তু দেখা যায় সেই দিনও সে তাদের এই নিয়ে পড়াতে পারে না। তখনই দেখানো হয় সামিরা ফেলিক্সকে ডাকে কথা বলার জন্য। ফেলিক্স তো তাকে অনেক করে সরি বলতে থাকে আর বলে যে সে একদমই বুঝে করেনি, এটা তার ভুল হয়ে গেছে। আরভিন তাকে ধাক্কা দিয়েছিল। তখন সামিরা বলে যে তার সরি দিয়ে সে কি করবে, তার তো যা হওয়ার হয়ে গেছে। বেচারি তো আসলেই খুব টেনশনে পড়ে গিয়েছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে দেখানো হয় তারাঙ্গিনী তার বাসায় এসে নিজের সাথে নিজেই বলতে থাকে যে সে তো একজন সায়েন্সের টিচার, সে বাচ্চাদের জানাবে না তো কে জানাবে, আর এটা তো কোনো নিষিদ্ধ জিনিস না। প্রিন্সিপাল তো ঠিকই বলেছে, তার জানানো উচিত। তো এর থেকেই বোঝা যায় এই বিষয় নিয়ে সে একটু অতিরিক্তই চিন্তা করতে থাকে যে সে কিভাবে এমন একটি বিষয়ে বাচ্চাদের জানাবে। তো এরপরই দেখানো হয় পরদিন তারাঙ্গিনী বাথরুমে গোসল করছিল। তখনই তার মা এসে তাকে তাড়াতাড়ি বাইরে আসতে বলে, কারণ মামা মামি এসেছে বাসায়।
তখন তারাঙ্গিনী বলে সে বের হচ্ছে, এত চিৎকার চেঁচামেচির কিছু নেই। এরপরই তার মা তার কাছে জানতে চায় যে সে তাকে যে কীর্তনের সিডি এনে দিতে বলেছিল সেটি সে কবে আনবে। তারাঙ্গিনী বলে যে সে তাদের স্কুলের পিয়নকে বলে রেখেছে, পরদিনই সে নিয়ে আসবে। এরপরই আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। ক্লাসে আরবিন্দকে ফেলিক্স বলে যে আগের দিন সামিরা অনেক কান্না করছিল, কারণ তার বোন তাকে বলেছে যে কিস করলে নাকি বাচ্চা হয়, তাই তারা ঠিক করেছে যে তারা এখন পালিয়ে বিয়ে করে নিবে। এরপর কয়েক বছর পর তাদের বাচ্চা বড় হলে ফ্যামিলির কাছে ফিরে আসবে, এই সিদ্ধান্তই তারা নিয়েছে। এটা শুনে সব জানতা আরবিন্দ বলে যে ফেলিক্স কি বোকা নাকি, কিস করলেই বাচ্চা হয় না, সামিরার বোন মিথ্যা বলেছে। ফেলিক্স তো দেখা যায় কিছুই জানে না। তখনই ফেলিক্স জানতে চায় তাহলে বাচ্চা কিভাবে হয়। আরবিন তখন তাকে একটি সিডি দেয় আর বলে যে এর মধ্যে বাচ্চা কিভাবে হয় তার ভিডিও আছে, সে যেন কেউ না থাকলেই এটি দেখে, সবার সামনে এসব দেখা যাবে না, তাহলেই সে বুঝতে পারবে। ফেলিক্সও তখন সিডিটি নিলে আরবিন তাকে সেটি সাবধানে লুকিয়ে রাখতে বলে। এরপর দেখানো হয় তারাঙ্গিনী অনেক সাহস নিয়ে ক্লাসে আসে, যা আজকে সে সবাইকে ইন্টিমেসি নিয়ে জানাবেই। কিন্তু ক্লাসে প্রবেশের সাথে সাথেই সে আবারও অনেক বেশি নার্ভাস হয়ে যায়। আর তখনই সে ছেলেদের মধ্যে কেউ একটু কিছু করলেই তাদের ক্লাস থেকে বের করে দিতে থাকে। এই সব কিছু সে নার্ভাসনেস থেকে করছিল। ক্লাসের সবাই তো তখন তার এই বিহেভিয়ারে অনেক বেশি অবাক হয়ে যায়। আর তারাঙ্গিনী আজকেও কাউকে এই ব্যাপারে শিখাতে পারে না, তাই তখন সে সবাইকে বলে যে আজকের ক্লাস সে পরে নিবে। আর সামিরাকে বলে সে যেন সবার থেকে হোমওয়ার্কের নোটবুক কালেক্ট করে তাকে দেয়। সামিরাও তখন সবার থেকে নোটবুক নিয়ে তারাঙ্গিনীকে দিয়ে দেয়। এরপর সে ক্লাসরুম থেকে বের হলে পিয়ন এসে তাকে তার মায়ের কীর্তনের ওই সিডিটা দেয়। তারাঙ্গিনী সেটিও তার থেকে নেয়। এরপর দেখানো হয় ফেলিক্সের হঠাৎ করেই মনে পড়ে যে সে তো ওই সিডিটি আগে সামিরাকে দিবে এবং তাকে আগে ভিডিওটি দেখতে দিবে যাতে সে চিন্তামুক্ত হয়। তখনই আরবিন বলে যে আগে ফেলিক্সকে এটা দেখতে হবে, আর তার দেখার পর যদি মনে হয় যে এটা তার সামিরাকে দেওয়া ঠিক হবে তাহলে সে এটা করতে পারে, তার আগে নয়। কিন্তু তখন ফেলিক্স বলে যে সে সামিরাকেই আগে এটি দেবে। এটি বলেই তারা ব্যাগ নিয়ে টানাটানি করতে থাকে। ফেলিক্স তখন কোনোভাবে ব্যাগ ছাড়িয়ে সামিরার কাছে চলে যায়, কিন্তু যখনই সে ব্যাগটি খুলে সিডি বের করতে যায় তখনই তার মনে পড়ে আরে সে তো সিডিটি সায়েন্সের নোটবুকের মধ্যে রেখেছিল, আর সেটা তো এখন তারাঙ্গিনী ম্যামের কাছে। আর এটা জেনেই তো তারা তাড়াহুড়ো করে টিচারের রুমের দিকে যেতে থাকে আর বলতে থাকে যে তারাঙ্গিনী ম্যাম এটা পেলে তাদেরকে টিসি দেওয়া হবে। তখনই তারাঙ্গিনীকে দেখানো হয় সে প্রিন্সিপালের কাছে এবার রেজিগনেশন লেটার নিয়ে যায় আর তাকে জানায় যে সে বাচ্চাদের এই বিষয়ে পড়াতে পারবে না, তার দ্বারা হচ্ছে না, কারণ ইন্টিমেসি জিনিসটা নিষিদ্ধ। তাছাড়া আজকালকার বাবা মারা এখনো ছেলে মেয়েদের সামনে কোনো কিসিং সিন আসলে চ্যানেল পাল্টে দেয়, সেখানে যদি সে তাদেরকে ইন্টিমেসি নিয়ে জানায় তাহলে তো অনেক খারাপ হবে। এই কথা শুনে তো প্রিন্সিপাল তার উপর অনেক রেগে যায় আর তাকে বলে যে সে তাকে এই বিষয় নিয়ে ভাবার জন্য কাল পর্যন্ত সময় দিচ্ছে, সে যেন তার কনজারভেটিভ মাইন্ডটাকে একটু ঠিক করে নেয়। এইদিকে তারাঙ্গিনী যখন প্রিন্সিপালের সাথে কথা বলছিল তখন আরবিন্দ এবং ফেলিক্স টিচার রুমে যায়, আর আরবিন্দ বাইরে দাঁড়িয়ে থেকে ফেলিক্সকে ভেতরে যেয়ে ওই সিডিটি নিয়ে আসতে বলে। ফেলিক্সও তখন সেখানে যায় আর একটি সিডি পড়ে থাকতে দেখে সে সেটি নিয়েই চলে আসে। এরপরই আরবিন্দ তাকে বলে যে সে যেন একদম লুকিয়ে সিডিটি দেখে। এরপরই তারাঙ্গিনী টিচার রুমে এসে সবার নোটবুকগুলো নিয়ে তার বাবার সাথে বাসায় চলে যায়, আর সারা রাস্তায় সে প্রিন্সিপালের বলা কথাগুলোই ভাবতে থাকে। তার কি করা উচিত সে এখনো বুঝে উঠতে পারছিল না। এরপর আমরা সামিরাকে দেখি, তার বোন একই খাবার দেখে তার মাকে বলে যে রোজ রোজ এসব খাওয়ানোর চেয়ে সে তাকে পেটে থাকতেই ইঁদুরের বিষ খাইয়ে কেন মেরে ফেললো না। এই কথা শুনে সামিরা মনে করে যে ইঁদুরের বিষ খেলেই হয়তো তার পেটের বাচ্চাটা মারা যাবে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে ফেলিক্সকে দেখানো হয় সে রাতে তার বাবা মা ঘুমিয়ে গেলে টিভির রুমে যায় এবং সেই সিডিটি নিয়ে চালানোর চেষ্টা করতে থাকে। তখনই সেখানে তার বাবা চলে আসে। এটা দেখেই তো ফেলিক্স ঘাবড়ে যায় আর সেখান থেকে রুমে যেতে নিলে তার বাবা তার কাছ থেকে সেই সিডিটি নেয় এবং এটা কিসের সিডি তা জানতে চায়। অন্যদিকে তারাঙ্গিনী গোসল করছিল, তখনই তার মা রুমে এসে বলতে থাকে তার মামা মামি এবং অনেকেই কীর্তন শোনার জন্য এসেছে, আর তাছাড়া তারাঙ্গিনীকে দেখতে ছেলে বাড়ির লোকও এসেছে, তাই সে যেন তাড়াতাড়ি বের হয়ে রেডি হয়ে নেয়। এরপরই তার মা সেখানে থাকা সেই নোটবুকগুলো গুছিয়ে রাখতে থাকে। তখনই সে বইয়ের মধ্য থেকে একটি সিডি পায় এবং তারাঙ্গিনীর কাছে জানতে চায় যে এটা কি সেই কীর্তনের সিডি। তারাঙ্গিনীও বলে যে হ্যাঁ,
এটা কীর্তনেরই সিডি, কারণ সে তো আর জানতো না ওই বইয়ের মধ্যে ফেলিক্সের ওই সিডি ছিল, কারণ সে তো নিজের হাতে শুধু পিয়নের দেয়া ওই সিডিটাই এনেছিল। তাই সে তার মাকে ওই সিডি নিয়ে যেতে বলে, আর তখনই তার মা বাইরে এসে সবাইকে নতুন কীর্তন শোনানোর কথা বলে। এরপরই সে সিডি চালিয়ে দেয়, কিন্তু তখন আমরা কীর্তনের আওয়াজ শুনতে পাই ফেলিক্সের বাসায়। অর্থাৎ বুঝতে পারছেন তো, দুটি সিডি অদল বদল হয়ে গেছে। ফেলিক্সের বাবা এটা দেখে ফেলিক্সকে আর কিছুই বলে না, কিন্তু ফেলিক্স তো কিছুই বুঝতে পারে না যে আরভিন তাকে কি দেখাতে চাইলো। কিন্তু এই দিকে তো ভরা মানুষের মধ্যে অশ্লীল ভিডিও চালু হয়ে যায়, আর তখনই সব গেস্ট সেখান থেকে চলে যেতে থাকে। সবাই তো ছিছি করতে থাকে। তারাঙ্গিনী তখন এই শব্দ পেয়ে দ্রুত বেরিয়ে আসে, আর ঠিক তখনই তার মা তাকে একটা কোষে চড় লাগায়। তারাঙ্গিনী তো কিছুই বুঝতে পারে না যে হচ্ছেটা কি। তো পরদিনই স্কুলে ফেলিক্স এই ব্যাপারে আরভিনকে জানায়, আর তারা তো বেশ ভয় পেতে থাকে যে ম্যাডাম নিশ্চয়ই তাদের সিডিটি পেয়েছে, কারণ তাদের সিডি পাল্টে গেছে। এটা নিয়ে তো তারা ভয় পাচ্ছিল। তখনই তারাঙ্গিনী ক্লাসে আসে। তার মুড তো খুবই খারাপ ছিল, আর সেও জানতো যে এটা এই ক্লাসেরই কোনো একজন করেছে। আর তখনই তার মনে হয় যে আসলেই প্রিন্সিপাল তাকে ঠিক বলেছিল। সে যদি বাচ্চাদের না শেখায় তাহলে তারা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে বাজে জিনিস শিখবে। আর এই সাহস নিয়েই সে সবাইকে ফাইনালি ইন্টিমেসি নিয়ে জানায়। আর এরই সাথে প্রথম গল্পেরও সমাপ্তি ঘটে। শুরু হয় দ্বিতীয় গল্প। আমাদেরকে অর্জুন নামের একটি লোককে দেখানো হয়। সে একটি রেস্টুরেন্টে এসে তার এক্সের এখানে আসার অপেক্ষা করছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পরই তার এক্স মীরা সেখানে চলে আসে। মীরাকে আজ অনেক বেশি সুন্দর লাগছিল, আর তখন অর্জুনও তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তো মীরা এসেই অর্জুনকে হাই জানায়। এরপরই তারা দুজনে টেবিলে বসে। তারা প্রথমে কে কেমন আছে তা একে অপরকে জিজ্ঞেস করে। এরপরই অর্জুন মীরার কাছে জানতে চায় যে সে ড্রিঙ্ক কোনটা নিবে। মীরা তখন বলে তারা তো বারে বসে ড্রিঙ্ক করতে পারে। তো এরপরই তারা বারে গিয়ে বসে এবং মীরা তার জন্য রেড ওয়াইন অর্ডার করে। তখনই অর্জুন তার কাছে জানতে চায় যে সে তো আগে অন্য ড্রিঙ্ক নিত, অর্থাৎ সে এখনো মীরার পছন্দের কথা মনে রেখেছে। মীরা তখন তাকে বলে যে তার এখন রেড ওয়াইন ভালো লাগে, তার পছন্দ বদলেছে। তো এরপরই অর্জুন তার কাছে তার হাজবেন্ড কেমন আছে তা জানতে চায়। মীরা জানায় যে তার হাজবেন্ড ভালো আছে, আর তাদের একটি মেয়েও আছে, তার নাম হলো অঞ্জনা। এরপরে মীরা অর্জুনের ফ্যামিলি কেমন আছে তা জানতে চায়। অর্জুন জানায় যে তার ওয়াইফও ভালো আছে, আর তারও একটি মেয়ে আছে। সেই মেয়ের নাম মীরা জানতে চাইলে অর্জুন বলে যে মীরা যেটি ঠিক করেছিল সে তার মেয়ের নাম সেটিই রেখেছে। এটা শুনে মীরা জানতে চায় যে তার মেয়ের নাম তাহলে সেনায়া। অর্জুন বলে হ্যাঁ। এই কথা শুনে তো মীরা অনেক অবাক হয়। এরপর তারা আবারও টেবিলে ফিরে আসে। তখন অর্জুন জিজ্ঞেস করে মীরা এখন কি কাজ করছে। সে জানায় যে সে HR ছিল, কিন্তু ডেলিভারির পর সে এখন কমপ্লিট হাউসওয়াইফ। সংসার আর বাচ্চার দেখাশোনাই তার কাজ। এরপর সে অর্জুনের প্রফেশন সম্পর্কে জানতে চায়। অর্জুন বলে যে সে এখন তার ফার্ম দিয়েছে, আর তার ওয়াইফ চাকরি করায় সে বাচ্চার খেয়াল রাখে। এই কথা শুনে তো মীরা বেশ ইমপ্রেস হয়, আর বলে যে অর্জুন তো সবসময়ই তার ওয়াইফকে ওয়ার্কিং ওম্যান বানাতে চেয়েছে। যাক, তো এরপর অর্জুন তাকে জিজ্ঞেস করে সে কি খাবে। মীরা তখন বাফেলো উইংস অর্ডার করে। এরপর মীরা বলতে থাকে যে সেই 6 বছর আগে তাদের শেষবারের মতো দেখা হয়েছিল, এর মধ্যেই কত কিছু চেঞ্জ হয়ে গেছে। তখন অর্জুন বলে যে সেও এটাই ভাবতো যে সবকিছু হয়তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আসলে তো কিছুই চেঞ্জ হয়নি। মীরা বলে যে তার মনে আছে শেষবার তারা অর্জুনের বার্থডেতে এই রেস্টুরেন্টে এসেছিল, আর সেই দিন অর্জুন অনেক বেশি ড্রিঙ্ক করে মাতলামি করেছিল। অর্জুন বলে যে মীরাও কম করেনি। এই কথা শুনে মীরা স্মাইল করে। অর্জুন বলে তার হাসি তো আজও অনেক বেশি সুন্দর। তখনই মীরা অর্জুনকে টিজ করে বলে যে সেও আগের মতোই আছে, শুধু একটু মোটা হয়ে গেছে। অর্জুন তখন তাকে বলে কিন্তু মীরা এখন আগের থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে। এটা শুনে তো মীরা ব্লাশ করতে থাকে। তো এরপরই তাদের অর্ডার চলে আসে। মীরা তার বাফেলো উইংস টেস্ট করার পর তার এটা ভালো লাগে, তাই সে অর্জুনকেও এটা টেস্ট করার জন্য নিজ হাতে খাইয়ে দেয়। তখন অর্জুন বলে যে তার তো পুরনো দিনের কথা মনে পড়ে গেছে। এরপরই সে মীরাকে বলে যে সে তার জন্য একটা গিফট এনেছে। এটা বলেই সে একটি বক্স মীরাকে দেয়। মীরা ওই বক্সটি খুলে দেখে তার মধ্যে একটি রিং। এটা দেখে তো সে অনেক বেশি রেগে যায়, আর বলে যে সে এত বড় গিফট নিতে পারবে না। তখন অর্জুন তাকে বলতে থাকে যে এটা মীরার বিয়ের আগে সে কিনেছিল তাকে প্রপোজ করার জন্য, কিন্তু এখন এটার কোনোই মূল্য নেই।
তাই মীরার জিনিস মীরা নিজের কাছেই রাখতে পারে। এটা শুনে মীরা বলে যে তাহলে এটা তাদের ব্রেকআপের আগে তাকে দেওয়া উচিত ছিল, এখন সে কেন দিল? এই বলেই সে রাগ করে বারে গিয়ে বসে এবং আবারও ড্রিঙ্ক অর্ডার করে। তখনই সেখানে অর্জুনও চলে আসে আর সেও তখন ড্রিঙ্ক করতে শুরু করে দেয়। সেই সময় মীরা রেগে মেগে তাকে বলে যে সে কি ভেবেছে তার এই রিং নেওয়ার জন্য সে তার সাথে দেখা করতে এসেছে। তখন অর্জুন চুপ হয়ে যায়। তো একটু পরেই দেখা যায় মীরা হেসে ওঠে আর বলে যে সে তো মজা করছিল, সে তাকে রিংটি দিতেই পারে, সেও রিংটি নিয়ে নেয়। এরপরই সে একটু চুপ হয়ে যায় আর বলে যে সে না হ্যাপি নেই। এটা বলার পরই তারা আবারও টেবিলে এসে বসে আর এইবার অর্জুন তার পাশে বসে এবং তার কি সমস্যা হচ্ছে সেটা জানতে চায়। প্রথমে মীরা বলে যে জিনিসটা পার্সোনাল হওয়ায় সে জানাতে চাচ্ছে না, কিন্তু এরপর আবার সে বলেই দেয় যে সে তার হাজবেন্ডের সাথে শারীরিক সম্পর্ক নিয়ে হ্যাপি না। অর্জুন তখন তাকে ব্যাপারটা খুলে বলতে বলে। মীরা বলে যে তার হাজবেন্ড আগে তার সাথে অনেক সময় কাটাতো এবং তাদের মধ্যে ইন্টিমেসিও অনেক ভালো ছিল, কিন্তু এখন তার বর আর আগের মতো নেই, সবকিছু কেমন একঘেয়েমি হয়ে গেছে আর এর জন্যই মীরা নিজেকে অসুন্দর মনে করতে শুরু করেছে। অর্জুন তখন তার হাত ধরে আর তাকে বলে যে সে এখনো অনেক বেশি সুন্দর, কিন্তু বাচ্চা নেওয়ার পর বাবাদের উপর প্রেসার আরো বেড়ে যায়, এর জন্য তারা ওয়ার্কাহলিক হয়ে পড়ে, এতে তো কোনো ভুল নেই। তখন মীরা বলে যে তাহলে কি এটা তার ভুল? অর্জুন বলে আরে না, এমন কিছু না, কিন্তু সে তাকে বোঝানোর জন্য বলছে যে এই জিনিসটা খুবই স্বাভাবিক আর যদি সে বেটার লাইফ চায় তাহলে তাকেও এফোর্ট দিতে হবে। মীরা তখন বলে যে সে তো এফোর্ট দেয়, কিন্তু তার হাজবেন্ডই তো ইন্টারেস্টেড না। তখন অর্জুনও বলে যে সেও তো তার ওয়াইফের সাথে হ্যাপি না, কারণ প্রেগনেন্সির পর তার ওয়েট বেড়ে গেছে, এর জন্য সে সব সময় ইনসিকিউর ফিল করে, সে তার কাছে আসতেই চায় না, কিন্তু তার তো এতে কিছুই যায় আসে না, সে তার ওয়াইফকে সবভাবেই ভালোবাসে, কিন্তু তার ওয়াইফ এটা বুঝতে চায় না। তখন মীরা বলে যে তাহলে সে তার ওয়াইফের সাথে এটা নিয়ে কথা কেন বলছে না? এর উত্তরে অর্জুন জানায় যে সে কখনো বুঝবেই না আর সে বোঝাতেও চায় না। এরপর সে বলে যে সে মীরাকে অনেক মিস করে। এই কথা শুনে তো মীরা অপ্রস্তুত হয়ে যায় আর সিচুয়েশনটা কাটানোর জন্য ওয়াশরুমের দিকে চলে যায়। তবে যখনই সে ওয়াশরুম থেকে বের হয় অর্জুন তাকে টেনে নেয় আর তাকে বলে যে তার বাবার বন্ধু এসেছে এখানে, সে চায় না যে সে তাকে মীরার সাথে দেখুক। মীরা তখন তার অনেক কাছে ছিল, তখনই সে অর্জুনকে কিস করে বসে, সাথে সাথেই সে সরে যায়। অর্জুন তো তখন খুবই ব্লাশ করছিল, সে বলতে থাকে যে তার বাবার বন্ধুর সাথে সে একটু কথা বলে আসছে। মীরাও তখন অনেক বেশি ব্লাশ করতে শুরু করে। এরপরে অর্জুন ফিরে আসলে মীরা তাকে একটু আগের বিহেভিয়ারের জন্য সরি বলে। এতে অর্জুন বলে যে মীরা যদি তাকে কিস না করতো তাহলে সেই করে দিত। এটা বলেই সে তার পাশে গিয়ে বসে আর তখনই অর্জুন তাকে বলতে থাকে যে সে তাদের জন্য রুম বুক করবে। এই বলেই তারা বেরিয়ে আসে। তখনই মীরার কাছে বাসা থেকে কল আসে যে তার বাচ্চা কান্না করছে, তাকে এখনই বাসায় যেতে হবে। মীরা এটা অর্জুনকে বলে যেতেই থাকে, তখনই অর্জুন তার হাত ধরে একটি বিল্ডিং এর ছাদে নিয়ে আসে আর সেখানেই তারা ইন্টিমেট হয়। এরপরই দেখানো হয় মীরা ঘুম থেকে বেশ হাসি খুশি মনে ওঠে আর তার পাশেই শুয়েছিল তার মেয়ে। এরপর সে উঠে তার হাজবেন্ডকে গিয়ে জড়িয়ে ধরে আর দেখা যায় তার হাজবেন্ড তো অর্জুন আর তার আসল নাম হলো আদি এবং তাদের মেয়ের নাম অবন্তিকা। তখনই আমরা জানতে পারি যে তারা আসলে আগে থেকেই হাজবেন্ড ওয়াইফ, তাদের কোনো আলাদা বিয়ে করা নেই, কিন্তু তারা অর্জুন আর মীরার গল্প বানিয়ে তাদের ম্যারিড লাইফটাকে আরেকটু রোম্যান্টিক এবং অন্য রকম করেছে। এরপরই শুরু হয় তৃতীয় গল্প। এই গল্পের শুরুতে আমরা ভানুমাতিকে দেখি। সে একটি কলেজের প্রফেসর ছিল, তো কলেজে যাওয়ার জন্যই সে রেডি হতে থাকে। তখনই তার কাছে একজনের মেসেজ আসে, তো দেখা যায় সে ওই মেসেজটি দেখেই রেখে দেয়। এরপরই সম্পূর্ণ রেডি হয়ে বাসা থেকে বেরোয়। তখন দেখা যায় পাশের বাসার আন্টি তাকে প্রসাদ খেতে দেয়। আর এখানে বলে দেই যে ভানুমাতি বিবাহিত, তার হাজবেন্ড একজন আর্মি, কিন্তু কয়েক বছর ধরে সে মিসিং হয়। ভানুমাতি তার ভাইয়ের সাথে থাকে। যাক, তো এরপরই সে অটোতে করে চলে আসে কলেজে। তখনই টিচার্স রুমে দেখা যায় একজন টিচার আর একজনের কাছে জিজ্ঞেস করতে থাকে তার হানিমুন কেমন কেটেছে। তখন ভানুমতি একেবারেই চুপ থাকে। এরপরই সে তার কো টিচারের কাছে জানতে চায় যে প্রিন্সিপাল কখন আসবে, তার থেকে তার 1 ঘন্টার ছুটি নেওয়ার দরকার ছিল, তাকে আর্মি অফিসে যেতে হবে, তার হাজবেন্ডের কোনো খোঁজ পাওয়া গেছে নাকি তা জানতে। তখন সেই টিচার বলে যে সোসাইটি কেমন তাই না, একটা মেয়েকে এত বছর পর এসেও তার হাজবেন্ডের আসার জন্য অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু তার জায়গায় যদি তার
হাজবেন্ডকে তার আসার অপেক্ষা করতে হতো তাহলে তারা এটা কিছুতেই মেনে নিত না। ভানুমতি তখন এই কথাই ভাবতে থাকে। এরপরই সে তাকে মেসেজ যে করেছিল তাকে মেসেজ করে আর জেনে নেয় সে কোথায় থাকছে, সে তার সাথে দেখা করতে আসবে। এটা বলেই সে সেখানে পৌঁছে যায়। সে চলে যায় একটা হোটেলে আর গিয়েই একটা রুমে নক করে। তখনই আমরা সেখানে তার স্কুল লাইফের বন্ধুকে দেখি, যার নাম হলো তামিল। তামিলের সাথে তার 18 বছর পর দেখা হলো। তারা দুজনেই তো একে অপরকে দেখে অনেক খুশি হয়। এরপরে তামিল তার জন্য কফি অর্ডার করে। পরবর্তীতে সে ভানুমতিকে বলতে থাকে যে তাকে তো এখনো আগের মতোই সুন্দর লাগছে দেখতে, সে মোটেই চেঞ্জ হয়নি। ভানুমতি বলে যে তামিলও তো আগের মতোই আছে। এরপরই তাদের অর্ডার আসলে তামিল 2 কাপ রেডি করে এরপর তারা খেতে খেতে গল্প করে। তামিল বলে যে সে কখনো ভাবতে পারেনি যে সে এই শহরে আবারও আসবে এবং ভানুমতির সাথে তার আবারও দেখা হবে। ভানুমতি বলে যে সেও অনেক বেশি খুশি তাদের এভাবে দেখা হয়ে, আর সে মূলত কলে কথা বলার চেয়ে সামনাসামনি কথা বলাটাই প্রেফার করে। এরপরই ভানুমতি তামিলকে তার জীবনের ব্যাপারে জানাতে বলে। তামিল জানায় যে স্কুলের পর সে বিএসসি করেছে, এখন খুব ভালো একটা পজিশনে আছে সে। এরপর তার বিয়েও হয়েছে এবং তার 12 বছর বয়সী একটি মেয়েও আছে। সে আরো বলে যে সে তার ওয়াইফকে ভানুমতির ব্যাপারে অনেক বলেছে, যে ভানুমতিকে সেই স্কুল লাইফে অনেক বেশি ভালোবাসতো কিন্তু কখনো তাকে বলতে পারেনি। তখনই ভানুমতি বলে যে তাকে ভালোবাসার কথা সেই স্কুলের বাকি সবার থেকে শুনলেও তার থেকে কখনোই শোনেনি। তো এরপর তামিল বলতে থাকে যে তার ওয়াইফের সাথে তার ভালোই দিন যাচ্ছিল, কিন্তু 4 বছর আগে তার ওয়াইফের স্টেজ 3 ক্যান্সার ধরা পড়ে আর 1-2 বছর আগেই সে মারা গিয়েছে। তারপর থেকে সে তার মেয়েকে নিয়েই আছে, এভাবেই তার জীবন কেটে যাচ্ছে। এটা বলার পরই সে ভানুমতির সম্পর্কে জানতে চায়। ভানুমতি জানায় যে তার মা তো সে 12 ক্লাসে থাকার সময়ই মারা গেছে। তারপর একদিন তার বাবা তার সব পড়াশোনাই বন্ধ করে দেওয়ার কথা বলে আর হঠাৎই একদিন বাসায় ছেলেপক্ষ ডেকে তার বিয়ে দিয়ে দেয়। বিয়ের 6 মাস সে খুব ভালোই ছিল, তার হাজবেন্ডও তার অনেক কেয়ার করত, কিন্তু 6 মাস পরেই তাকে আর্মি থেকে স্পেশাল গার্ডের জন্য ডাকা হয়। এরপর সে 4 বছর ধরে রেগুলার তার সাথে চিঠি আদান প্রদান করত, কিন্তু শেষ কয়েক বছরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আর্মিদের অফিসে যেও সে যখন জানতে চায় তখন তারা জানায় যে তার হাজবেন্ড মিসিং। এরপর থেকে সে এখন পর্যন্ত এভাবেই তার ভাইয়ের কাছে থেকে জীবন চালাচ্ছে আর এর মধ্যে সে ডিগ্রিও কমপ্লিট করে নিয়েছে। এখন সে একটি কলেজের প্রফেসর। তো এসব শুনে তামিল বলে যে তাহলে সে কেন নতুনভাবে জীবন শুরু করার কথা ভাবলো না, এখনো কেন একাই পড়ে আছে। ভানুমতি বলে তার পরিবারের মানুষ মনে করে যে তাকে অপেক্ষা করেই থাকতে হবে, কারণ সে একজন মেয়ে, আর তাছাড়া সে আজ পর্যন্ত অনেকের থেকেই বিয়ের প্রপোজাল পেয়েছে, কিন্তু সে তাদের সবাইকে মানা করে দিয়েছে। ইনফ্যাক্ট কোনো পুরুষের সাথে যদি সে আজ পর্যন্ত দেখা করে থাকে তাহলে তা হলো তামিল। তো তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই সেখানে সেই ওয়েটারটি আবারও আসে এবং তাদেরকে বলে যে সে তাদের অর্ডারটি ভুল করে দিয়ে ফেলেছে। তখন তামিল জানতে চায় যে তাহলে তাদের এখানে কি ছিল। ওয়েটার বলে যে তাদের এখানে চা দেওয়া হয়েছিল। এই কথা শুনে তো দুজনেই হাসতে থাকে, কারণ এই ব্যাপারটা তো দুজনের কেউই বুঝতে পারেনি। তারা গল্পে এতটাই মজে গিয়েছিল যে তাদেরকে যে কফির বদলে চা দেওয়া হয়েছে তা তারা টেরই পায়নি। তো এরপরই তারা দুজন মিলে তাদের স্কুল জীবনের ছবি দেখতে থাকে। এরপর তারা তাদের পুরনো বন্ধুদের সাথেও ভিডিও কলে কথা বলে। দুজনে মিলে পুরনো স্মৃতি মনে করে অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। তখনই এক পর্যায়ে ভানুমতি তামিলের দিকে এক নজরে তাকিয়ে থাকে। এরপর সে বলে যে কখনো কখনো তার মনে হয় যে স্কুলে থাকাকালীন যদি তামিল তাকে প্রপোজ করত তাহলে সে তাকে একসেপ্ট করে নিত, আর এরপর তার লাইফটা হয়তো আরো বেশি ভালো হতো। না তাকে কারোর জন্য অপেক্ষা করতে হতো, না তার জীবনে ভালোবাসা, কেয়ার, ইন্টিমেসি এই সবের অভাব হতো। এই কথা শুনেই তো তামিল বেশ অপ্রস্তুত হয়ে যায় আর বলে যে সে তাকে অনেক বেশি পছন্দ করে। কিন্তু তো সে কিছু বলতে যাবে তখনই ভানুমতি তাকে জড়িয়ে ধরে আর তখনই দেখা যায় কারেন্ট চলে যায়। ভানুমতি তখন সাথে সাথে তার থেকে সরে যায়, কিন্তু এরপরই দেখা যায় তারা দুজন কাছাকাছি আসে। এরপরই রাতের বেলা দেখানো হয় যে ভানুমতি যখন রেডি হয়ে বের হয় তখন সে দেখে তামিল কিছু একটা নিয়ে ভাবছে। তখনই তামিল তাকে বলে যে তার মেয়ের বয়স মাত্র 12 বছর আর তার মেয়ে ছিল তার ওয়াইফের চোখের মণি।
এই কথা শুনে ভানুমতি বলে যে তাকে এত ভাবতে হবে না, এই সব কিছু তো হুট করেই হয়ে গেছে। সে জানে যে তামিলকে আবারও তার পরিবারের কাছে ফিরতে হবে, তাই সে তাকে কোনো বাঁধনে বাঁধবে না। সে এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারে, আর সে যেন অবশ্যই সাবধানে ফিরে যায়। এটা বলেই ভানুমতি বেরিয়ে এসে কাঁদতে থাকে আর বলতে থাকে যে সে তামিলকে অনেক বেশি মিস করেছে। যাই হোক, এরপর সে তার বাসায় চলে যায়, কিন্তু সেখানে তো তার জন্য আরেকটি সারপ্রাইজ অপেক্ষা করছিল। দেখা যায় তার হাজবেন্ড সেলভারাজ ফিরে এসেছে। তাকে দেখেই তো মীরা অনেক বেশি অবাক হয়ে যায় এবং কাঁদতে থাকে। সে কোনো কথাই বলতে পারে না। এরপর রাতে সেলভারাজ ভানুমতিকে বলে যে সে নিজেও জানতো না যে সে ফিরে আসতে পারবে, আর এটাও সে ভাবেনি যে ভানুমতি তার জন্য অপেক্ষা করে থাকবে। এটা শুনেই ভানুমতি তখন তাকে বলে যে তাকে কিছু জানানোর আছে। সে আসলে তামিলের সাথে তার যা হয়েছে সেসব নিয়ে অনেক বেশি গিল্টি ফিল করছিল, তাই সে তাকে তামিলের সাথে হওয়া একটু আগের সব কিছু জানিয়ে দেয়। সেলভারাজ তখন ছাদে যেয়ে এটা নিয়েই ভাবতে থাকে। তখনই তার কাছে ভানুমতি আসলে সে তাকে বলে যে সে কি তামিলকে ভালোবাসে। ভানুমতি বলে যে না, বাসে না। তখনই সেলভারাজ জানতে চায় যে সে যদি আর একদিন আগে ফিরে আসতো তাহলে কি আজকের ঘটনা কখনো ঘটতো। ভানুমতি জানায় যে না, কখনোই ঘটতো না। এটা শুনেই সেলভারাজ তার কাছে আসে আর বলে যে সে তাহলে এটা মনে করবে যে সে আর একদিন আগে বাসায় ফিরে এসেছে, অর্থাৎ সে ভানুমতিকে ক্ষমা করে দেয়। আর এখানেই এই গল্পের সমাপ্তি ঘটে। শুরু হয় চতুর্থ গল্প। এই গল্পের শুরুতে আমাদেরকে শক্তি নামের একটি ছেলেকে দেখানো হয়। সে তার রুমে প্রবেশ করে দেখে সেখানে তার সবগুলো বই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। তখনই সে বুঝতে পারে যে এটা কার কাজ। তো এরপরই আমাদেরকে কিছুদিন আগের দৃশ্য দেখানো হয়। শক্তি তার বাবার সাথে মিলে নাস্তা করছিল। তখন তাদেরকে নাস্তা এনে দেয় একটি মেয়ে। শক্তি তাকে আগে কখনোই দেখেনি। তখনই তার বাবা তাকে জানায় যে মেয়েটি তার মায়ের এক আত্মীয়ের মেয়ে। সে ক্লাস 10-এ বোর্ডে ফার্স্ট র্যাঙ্ক করেছে, কিন্তু এরপর তার বাবা মারা যায়, আর এতে তার পরিবারে অভাব দেখা দেয়। এখন 1 মাস পর তার বিয়ে দেয়া হবে। তো এই কিছুদিন সে শক্তির দেখাশোনা করার জন্য এখানেই থাকবে। তারা এসব নিয়েই কথা বলছিল। তখনই মেয়েটি রান্নাঘরে গিয়ে কাঁদতে থাকে। যাক, তো এরপরই দেখা যায় বাবা ছেলে বাইরে আসে। শক্তি তার বাবাকে তার কাজের জায়গায় ড্রপ করতে যায়, কিন্তু তখনই কেউ একজন শক্তিকে কল করতে থাকলে সে তার কলটি বারবার কেটে দিচ্ছিল। তো শক্তির বাবা তাকে বলে যে সে যেমন ক্লাস 12-এ থাকতে র্যাঙ্ক করেছে, তেমনি যেন এখনো তার রেজাল্টটা বজায় রাখে, অন্যদিকে যেন মন না দেয়। আর সে তো জানেই না যে সে কত কষ্ট করে তাকে IAS পড়াচ্ছে। শক্তি তখন তাকে এই নিয়ে চিন্তা করতে মানা করে আর তাকে আশ্বস্ত করে যে সে ভালো করেই পড়াশোনা করবে। এরপরই দেখানো হয় ওই মেয়েটিকে। সে শক্তির রুমে আসে আর সেখানে থাকা অনেক বই দেখে সে একেবারে মুগ্ধ হয়ে যায়। এরপরই সে শক্তির ঘরের জানালা খুলে দেয়। তখনই শক্তি তাকে বলে যে প্রথমে তো তার এই জানালা বন্ধ করার কারণ অনেক বেশি আলো আসে এখান থেকে, আর দ্বিতীয়ত সে এখানে যতদিন আছে সে যেন তার সাথে খুব বেশি ফর্মাল আচরণ না করে। তাকে সে শুধু শক্তি বলেই ডাকতে পারে, কারণ তার বয়স এখন মাত্র 20-এর উপরে গেল। আর তার বয়স কত? মেয়েটি জানায় যে 10 বছর হয়েছে সে 10 পাস করেছে। এটা বলেই সে খাবার প্লেট নিয়ে চলে যায়। এরপরই রাতে দেখানো হয় শক্তি বই পড়ছিল। তখনই মেয়েটি এসে তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। শক্তি তখন তার দিকে তাকালে মেয়েটি বলে যে সে তাকে রাতের খাবারের জন্য ডাকতে এসেছিল, কিন্তু এখানে এসে তাকে পড়তে দেখে তার মনে হলো যে সে তাকে ডিস্টার্ব করবে না। এরপরই সে রুমের মধ্যে আসে আর শক্তির কাছে জানতে চায় যে সে কিসের বই পড়ছে, আর তাকে বই পড়তে দেখে তার খুব ভালো লাগছিল। শক্তি তখন তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। এরপরই সে তাকে বইটির নাম বলে এবং বলে যে সে তো ক্লাস 10-এ বোর্ডে র্যাঙ্ক করেছে, তাহলে কেন সে তার পড়াশোনা কন্টিনিউ করেনি। তখন মেয়েটি আর কিছুই বলে না। আসলে তাদের তো অভাবের সংসার ছিল, তাই সে পড়াশোনা করতেই পারেনি। তো শক্তি তখন তাকে বলে যে সে চাইলে এখন পড়তে পারে, তার এই বইটি সে চাইলে পড়তে পারে, কারণ এতে আত্মনির্ভর এবং ভেতরের সব ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য মোটিভেশনাল লাইন আছে। তার এই বইটি পড়া উচিত আর নিজের মধ্যে থাকা কোনো কিছু করার সুপ্ত বাসনা বাইরে বের করে আনা উচিত। মেয়েটি তখন বইটি পেয়ে তো অনেক বেশি খুশি হয়, কিন্তু এইদিকে শক্তি ছায়ার মধ্যে দেখে যে তার আর মেয়েটির ছায়া মিলে যাচ্ছে। মেয়েটি তখন তাকে এটা দেখতে দেখেই
ওখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে আবারও বর্তমানে দৃশ্য দেখানো হয়, যেখানে শক্তি অনেক বেশি কষ্ট পাচ্ছিল এবং একটি কাপড় জড়িয়ে কান্না করছিল। কিন্তু সে কেন এমনটা করছিল তা তো আমরা একটু পরেই জানতে পারবো। এরপরই দৃশ্য আবারও অতীতে চলে আসে। আমাদেরকে দেখানো হয় ওই মেয়েটি টেলিফোনের কাছে এসে কথা বলতে থাকলে শক্তি তাকে দেখতে থাকে এবং তাকে নিয়ে সুন্দর সুন্দর কবিতা লিখতে থাকে। এরপর দেখানো হয় শক্তি যখন তার বারান্দায় বসে পড়াশোনা করছিল তখনই মেয়েটি সেখানে আসে আর দেখে শক্তির ফোনে আনু নামের একজন কল করেছে, কিন্তু শক্তি কলটি রিসিভ করে না। তখন মেয়েটি তার কাছে জানতে চায় যে আনু কি তার গার্লফ্রেন্ড, আর তাহলে সে কেন তার কল তুলছে না। তখন শক্তি তার দিকে রাগ নিয়ে তাকায়। মেয়েটি তো ভয় পেয়ে সেখান থেকেই চলে যেতে থাকে। তখনই অনেক বেশি বাতাস শুরু হয়। শক্তি তখন তাকে প্রথমবারের মতো তার নাম ধরে ডাকে। মেয়েটির নাম আমরা তখন জানতে পারি, তার নাম হলো সেন। শক্তি তখন সেনকে বৃষ্টি হবে বলে বারান্দার সব কাপড় চোপড় তুলে দিতে বলে আর তার জন্য চা বানিয়ে আনতে বলে। সেন তার মুখে নিজের নাম শুনে খুবই খুশি হয়। এরপরই সে জামা কাপড় তুলতে থাকলে শক্তি তার দিকে একভাবে তাকিয়ে থাকে, তাকে বিভিন্ন দিক দিয়ে দেখতে থাকে। এরপরই সে সেনের হেল্প করার কথা বলে তার কাছে আসতে যায়। সেন তখন লজ্জা পেয়ে সেখান থেকেই চলে যায়। কিছুক্ষণ পরই শক্তি রুমে গিয়ে দেখে সেন কান্না করছে। সের কারণ জানতে চাইলে সেন বলে যে তার মা ফোন করে জানিয়েছে যে ছেলে পক্ষের কিছু একটা সমস্যা হয়েছে। শক্তি তখন তাকে তার সাথে বারান্দায় নিয়ে আসে এবং এক্স্যাক্টলি কি সমস্যা হয়েছে তা জানতে চায়, কিন্তু সেন বলতে চায় না। তখনই শক্তি বলে যে যদি বৃষ্টি হয় তাহলে সেন তাকে সবটা বলবে, আর যদি না হয় তাহলে সে তাকে আনুর ব্যাপারে বলবে। এরপরই বৃষ্টি শুরু হয়। তখন সেন বলে যে তার বাবা মারা যাওয়ার পরে তাদের উপর অনেক বেশি অভাব নেমে আসে, তাকে বাজারে যেয়ে কাজ করতে হয় এবং পড়াশোনাও বাদ দিয়ে দিতে হয়। এ কারণেই সে অনেক বেশি কষ্টে ছিল, কিন্তু এরপর সে তার রিয়েলিটি মেনে নেয়। কিন্তু তাকে যদি তার পরিবার ভালো কোথাও বিয়ে দিতে চায় তাহলে তাদেরকে যৌতুক হিসেবে তার বাবার রেখে যাওয়া একটি ছোট্ট ঘর আছে, সেই ঘরটি বিক্রি করে দিতে হবে। আর এটি এড়ানোর জন্যই সে একজন ড্রাইভারকে বিয়ে করতে রাজি হয়। কিন্তু আজ সে জানতে পারলো যে সেই ছেলের পরিবারও নাকি ছেলের আরো ভালো চাকরি পাওয়ার জন্য যৌতুক চাচ্ছে। কিন্তু এই বাড়িটি যদি বিক্রি করা হয় তাহলে তার মা কোথায় থাকবে। তখনই শক্তি তাকে বলে যে তাহলে সেনের এখন পড়াশোনাটা আবারও শুরু করে দেওয়া উচিত। সেন বলে যে তার বয়স 22 হয়ে গেছে, এখন আর তার পড়াশোনা শুরু করার বয়স নেই। যাক, সে তো তার কথা বলেছে, এখন শক্তি তার কথা বলুক। শক্তি তখন বলে যে আনু তার গার্লফ্রেন্ড ছিল, তাদের একজন কমন ফ্রেন্ডের মাধ্যমেই তাদের দেখা হয়, কিন্তু দেখা হওয়ার পর থেকেই আনু তার পিছনে পড়ে যায়। আর সে খুবই অদ্ভুত ছিল, যেমন তাকে দেখতে সুন্দর বা অ্যাট্রাকটিভ লাগছে নাকি এটা নিয়ে সে অনেক ঝগড়া করত। তারপর সারাক্ষণ ইন্টিমেট হতে চাওয়া, ইনসিকিউর থাকা। তবুও শক্তি সবটা মেনে নিয়েছিল, কিন্তু তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় যখন সে একটি পার্টিতে গিয়ে তখনই তার সাথে ইন্টিমেট হতে চায়। এটা নিয়ে তো সে অনেক ঝামেলা করে। এরপরই সে ব্রেকআপ করে নেয়, কিন্তু এখনো সেই মেয়ে তাকে কল করে। এটা বলার পর সে আরো বলে যে ইন্টিমেসি জিনিসটা মন থেকে আসা উচিত, যেমনটা সে সেনকে প্রথম দিন যেদিন দেখেছে তখন থেকেই ফিল করেছে। তার প্রতি সে কোনো ফোর্স ছাড়াই অ্যাট্রাক্টেড ফিল করে, তার কাছে থাকতে তার ইচ্ছা করে। এই কথা শুনেই সেন সেখান থেকে চলে যেতে নেয়। তখনই শক্তি তার হাত ধরে ফেলে এবং বলে যে সে কি তাকে জড়িয়ে ধরতে পারে। সেন বলে যে এখন এটা করে কি হবে, 10 দিন পর সে চলে গেলে শক্তি এমনিতেই সব ভুলে যাবে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর থেকে প্রতিদিন শক্তি সেনকে দেখতে থাকে, কিন্তু কখনো তাকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সে স্পর্শ করেনি। কিন্তু এরপর একদিন গ্রাম থেকে সেনের মায়ের ফোন আসে যে তাকে বিয়ের জন্য গ্রামে ফিরতে হবে। তখন থেকেই তো শক্তি দেউলিয়া হয়ে যায়। সে সারা দিন রুমে থাকে, মদ সিগারেট এসব খেয়েই তার দিন পার করতে থাকে। সে তো তার IAS এর এক্সামটাও দেয় না। তখনই একদিন তার কাছে তার সেই ফ্রেন্ডের কল আসে যে তাকে আনুর সাথে দেখা করিয়ে দিয়েছিল। সে আবারও তাকে আনুর কাছে ফিরে যেতে বলে, কিন্তু শক্তি তাকে বলে যে সেনের অসম্ভব সুন্দর রূপ এবং তার নেচারের প্রেমে পড়েছে সে, কিন্তু সে তার থেকে বয়সে বড়
আর কালকেই সে চলে যাবে। এখন সে কি করবে? এটা বলেই সে অনেক কাঁদতে থাকে। তখন বাইরে বসে সেন এই সব কিছু শুনে নেয়। তখন দেখা যায় সেও কাঁদছে। এরপরই শক্তি বাইরে আসে আর বলে যে তার বাসের টিকিট সে কেটে দিয়েছে, কাল যেন সে স্ট্যান্ড পর্যন্ত একা চলে যায়। পরদিনই দেখা যায় সেন ব্যাগ গুছায়। তখনই সে শক্তির রুম থেকে আওয়াজ পেয়ে দ্রুত সেখানে যায়। সেখানে আনু এসেছিল আর সে শক্তিকে তাকে ছেড়ে সেনকে এত ভালোবাসার জন্য অনেক বেশি উল্টোপাল্টা কথা শোনাতে থাকে। এরপর অনেক কথা বলে সে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে দেখানো হয় সেন শক্তির রুমে আসে আর সেখান থেকে একটি বই নিয়ে চলে যায়। এরপরই শক্তি বাসায় এসে সেন চলে গেছে দেখে তার একটি শাড়ি জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখনই তার কাছে ফিরে আসে সেন আর সে তাকে জড়িয়ে ধরে। তাকে দেখেই শক্তি তো অনেক খুশি হয়। তো পরদিন সকালটা তাদের নতুন ভাবে শুরু হয়। শক্তি ঘুম থেকে ওঠে আর সেনও তখন তার পড়াশোনা শুরু করতে যায়। অর্থাৎ সে শক্তির সাথে জীবন কাটানোর কথা ভেবে নিয়েছে। তো এরই সাথে এই গল্পটারও এখানেই সমাপ্তি ঘটে। এই তো ছিল আজকের মুভির অন্যরকম 4টি গল্প। এই গল্পগুলোর মধ্যে আপনাদের কাছে কোন গল্পটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমার এক্সপ্লেনেশন যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনারা আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।